পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু, ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর। ঈদ আনন্দযাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। মেট্রো রেলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বললেন ওবায়দুল কাদের, ভ্যাট আরোপের খবরে ক্ষোভ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জুমাতুল বিদা পালন, আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনা। গাজায় বেসামরিক হত্যা বন্ধ না করলে মার্কিন নীতি পরিবর্তন, নেতানিয়াহুকে বাইডেনের হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে অনাথ শিশু কিশোর, জড়িত মাদক ও চুরি ছিনতাইয়ে। অপহরণের ২ দিনের মাথায় পরিবারের কাছে ফিরলেন বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখা ম্যানেজার নিজামুদ্দিন। তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পাহাড়ে সন্ত্রাস দমন এবং ব্যাংক থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আজ থেকেই সাঁড়াশি অভিযান চলবে। এদিকে রুমা ও থানচিতে হামলার ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সকালে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। এ সময় নিজামুদ্দিনের স্ত্রী স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে দেয় র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা থেকে নিজামুদ্দিনকে উদ্ধার করে র্যাব। এ নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নিজেদের সক্ষমতা জানান দিতেই ব্যাংকে কুকিচিন হামলা চালায়। সন্ত্রাসী এই সংগঠনকে দমন সহ লুট করা অস্ত্র উদ্ধারে অভিযান চলমান থাকবে। এই গত কয়েকদিন অনেকগুলো অপরাধ সংঘটিত করেছে এবং বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। সবগুলোই আমরা বিভিন্নভাবে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রেখেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই সম্মানিত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করতে না পারছি, সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা যেহেতু ওনাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, সো এখন আমরা সেনাবাহিনীর সহযোগিতা এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছে, সকলের সহযোগিতায় আমরা এই সন্ত্রাসীদের, যারা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে, সন্ত্রাসী কার্যকলাপ করছে, তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। কুকিচিনের মূল উদ্দেশ্য ছিল টাকা। ব্যাংকে টাকা না পেয়ে নিজামুদ্দিনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তারা তাদের সক্ষমতা জানাতে চেয়েছে, মানে তারা তাদের যে অনুসারী তাদেরকে দেখিয়েছে যে দেখো আমরা পুলিশ ক্যাম্পেও আমরা গুলি করছি। এটাও একটি কারণ হতে পারে। ব্যাংক ম্যানেজারকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্যই ধৈর্য ধরেছিল র্যাব। এখন সেনাবাহিনী সহ সকল বাহিনীর সহযোগিতায় কুকিচিনকে দমনে সাঁড়াশি অভিযান চালানো হবে। সার্বক্ষণিক তাকে পাহারা দেয়া বা স্পটিং করা বা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য সেখানে ১০-১২ জন ছিলেন, যারা ক্যামোফ্লেক্স করেছিলেন, মুখে বিভিন্ন কালি দিয়ে ক্যামোফ্লেক্স করা, যারা সবাই কেএনএফ এর ইউনিফর্ম পরা ছিলেন। এদিকে কেএনএফ এর হামলার ঘটনায় বান্দরবানের রুমায় ৩টি ও থানচিতে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা মসজিদ থেকে নামাজ পড়া অবস্থায় সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে কুকিচিন। পরদিন সকালে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালায় কুকিচিনের সন্ত্রাসীরা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। সড়কপথে নির্বিঘ্নেই বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আর ঈদ যাত্রার তৃতীয় দিনেও স্বস্তির কথা জানালেন রেল যাত্রীরা। ৬৭ জোড়া ট্রেন ছুটছে গন্তব্যে। যাত্রীদের নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মানিক শিকদারের প্রতিবেদন।
ঈদের প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটির সুযোগে ছুটছেন রাজধানীবাসী। সায়েদাবাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন যাত্রীরা। নির্বিঘ্ন যাত্রায় খুশি তারা। আমি মাত্র বাসার থেকে বাইরে এসেছি, কোনো সমস্যা পড়ি নাই। না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ, সব দিকে ভালো আছে। মহাসড়কের কিছু এলাকায় যানজট থাকলেও এবারের সড়ক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। সময় একটু যাত্রা পরে এদিকে একটু জ্যাম লাগে, এছাড়া আর কোনো জায়গায় ঠিক আছে, ওদিক দিয়ে রাস্তা খুব ফাঁকা। অনলাইন টিকিট প্রাপ্তিতে কিছুটা জটিলতা থাকলেও ট্রেনে উঠতে ও নিজ আসনে পৌঁছাতে কোনো ব্যাগ পোহাতে হচ্ছে না রেল যাত্রীদের। 1 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে। তো আমি 3 জন ফ্রেন্ডের সঙ্গে যাওয়ার কথা ছিল, তাদের জন্য টিকিট পাইনি, তো একা যেতে হচ্ছে। নানু বাড়ি দাদু বাড়ি ঈদ করতে খুবই ভালো লাগছে। পরিবারের সবার সাথে গিয়ে ঈদ করব। নেত্রকোনা যাচ্ছি। ভাবছি হয়তো ঝামেলা অন্যবারের মতো ভিড় হবে, কিন্তু দেখলাম যে একদমই পরিচ্ছন্ন, কোনো ঝামেলা নাই। পরিবেশটা অনেক সুন্দর করছে, ওইদিকে যাতায়াতে আসার সময় কোনো ভিড় পাই নাই, নামছি অনেক সুন্দরভাবেই। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 67 জোড়া ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করেছে কর্তৃপক্ষ। যে 8 জোড়া ঈদের ট্রেন চলাচল করবে এবং আজকে থেকে এটা চালু হচ্ছে, পর্যায়ক্রমে চলবে, ঈদের দিনে চলবে। এদিকে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। আমরা 24 ঘন্টাই আমরা এই নিরাপত্তা বিধান করছি সাধারণ যাত্রীদের, তো যাতে এখানে কোনো প্রকার নাশকতা না হয় এটিও আমরা নিশ্চয়তা বিধান করছি। 27 মার্চ রেলের আগাম টিকিট সংগ্রহকারীরা যাত্রা করবেন শনিবার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবারের ঈদে ট্রেন যাত্রীদের কোনো ভোগান্তি নেই বলে জানালেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। রাজবাড়ীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের জানান, ট্রেন যাত্রীদের ভোগান্তির কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিচ্ছি, আমার মনে হয় যে এর চেয়ে আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এর চেয়ে ভালো ব্যবস্থা হইতে পারে না, এবং এবার মানুষের কোনো অভিযোগ নেই, যাত্রীদের কোনো অভিযোগ নেই। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই ভিড় বা টিকিটের জন্য হাহাকার। ঘাট পরিদর্শন শেষে নৌ প্রতিমন্ত্রী বললেন, পদ্মা সেতুর প্রভাব স্পষ্টতই টের পাওয়া যাচ্ছে ঘাটে। অতিরিক্ত যাত্রীর চাপ না থাকায় নির্বিঘ্নে যেতে পারছেন মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদযাত্রায় নেই উপচে পড়া ভিড়, পন্টুনে নেই কুলিদের হাঁকডাক কিংবা যাত্রীর ব্যস্ততা। স্বাভাবিক সময়ের মতোই অল্প সংখ্যক যাত্রী পন্টুন জুড়ে। লঞ্চের ভেতরের এই দৃশ্য দেখে কে বলবে এটা ঈদযাত্রা? ডেকে সবাই বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে, যে যার মতো করে। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, আগের সেই উপচে পড়া ভিড় হয়তো সদরঘাট আর দেখবে না কখনোই। নির্ঝঞ্ঝাট টিকিট পেয়ে খুশি যাত্রীরাও। আপনজনের সাথে আনন্দময় ঈদ উদযাপনের আশা তাদের। এদিন লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন লঞ্চ ঘুরে দেখেন নৌ প্রতিমন্ত্রী। যাত্রীসহ খোঁজখবর নেন সংশ্লিষ্টদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর কারণেই কমেছে লঞ্চে অতিরিক্ত যাত্রীর চাপ। তিনি বলেন, ধারণ ক্ষমতা ও আসন সংখ্যার বিবেচনায় লঞ্চ মালিকদের কেউই লোকসানে নেই। তো মানুষের মধ্যে একটা খুব আনন্দ আমি দেখতে পাচ্ছি, যে খুব আনন্দের সঙ্গে তারা যাচ্ছে। যাত্রী কমলেও এখনই কোনো রুট বন্ধের পরিকল্পনা সরকারের নেই বলেও জানান প্রতিমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আরোপের খবরে ক্ষোভ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপির দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছু করার নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মেট্রো রেলের টিকিটে ভ্যাট মওকুফ রয়েছে 30 জুন পর্যন্ত। বৃহস্পতিবার এনবিআরের ভ্যাট বিভাগ জানায়, মেট্রো রেলের টিকিটে 15% কার্যকর হবে 1 জুলাই থেকে। পরদিনই রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গণপরিবহন একটা বিশেষ সেবাধর্মী মেট্রো রেল মানুষের সুফল পাচ্ছে, এখনো কোথায় জুলাই মাস, আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর আগে
হুট করে কারা এই ধরনের খবর দিলেন আমি জানি না। এ সময় বিএনপি নেতাদের দেয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা ঢাকতে তারা উল্টাপাল্টা বলছে। তারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না, তারা ঠেকাতে পারেনি। বিএনপির এখন চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বান্দরবনের সন্ত্রাসী ঘটনার উৎস খুঁজে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। সরকার অত্যন্ত কঠোর অবস্থানে যৌথ অভিযান চলছে। আওয়ামী মৎস্যজীবী লীগের এই আয়োজনে ঈদ উপহার তুলে দেন ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আজ। দিবসটি রমজান মাস বিদায়ের ইঙ্গিত বহন করে। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বান্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনায় দিনটি অতিবাহিত করেন। আহমদ বাবুর প্রতিবেদন। রমজান মাসের শেষ শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়। এদিন সারা বিশ্বে মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজানের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। জমাতুল বিদা রমজান মাসের বিদায়ের ইঙ্গিত বহন করে। এদিনে বিশ্বের সমস্ত মানুষের সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই পবিত্র রমজান শেষ হয়ে যাচ্ছে, আমাদের বিদায় নিয়ে যাচ্ছে। রমজানটা হচ্ছে একটা প্রশিক্ষণের মাস, যে মাসে আমরা প্রশিক্ষণ নিয়ে পুরো বছরটা আমরা ওইভাবে চলতে পারি। এই একটা মাস হলো আমাদের ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতে পারি। রমজান মাসের শেষ জুম্মা মুসলিম উম্মার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। যে আমলগুলো আছে সেই আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহর দেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং পরকালের পাথেয় অর্জন করতে পারি। রমজান মাস শেষ হওয়ার আগেই সঠিক নিয়মে জাকাত দেওয়ারও আহ্বান জানান তিনি। আপনি সমর্থবান, আপনি আগে বেড়ে দিলেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জো বাইডেনের হুঁশিয়ারির পর গাজায় 2টি মানবিক করিডোর খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। এই প্রথম উত্তরাঞ্চলের ইরেজ ক্রসিং এবং আশদোদ বন্দর ব্যবহারের অনুমতি দিল তারা। এদিকে গাজায় যুদ্ধাপরাধের বিষয়ে ইসরায়েলের কাছে জবাবদিহিতা চেয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। আশরাফ শুভর রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 6 মাস ধরে লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 33,000-এর বেশি ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে 62 ভাগ ঘরবাড়ি। 24 ঘন্টায় হত্যা করা হয়েছে 54 জনকে। এদিকে গাজায় ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতি পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন। নেতানিয়াহুর সাথে ফোনালাপে মার্কিন সহায়তা এবং অস্ত্র সরবরাহ বন্ধেরও সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের এই কড়া বার্তার পরই নড়েচড়ে বসেছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে প্রথমবারের মতো উত্তরের ইরেজ ক্রসিং এবং আশদোদ বন্দর ব্যবহার করার অনুমোদন দিয়েছে তারা। এদিকে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের কাছে জবাবদিহিতা চেয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, যেখানে 28টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এই সময় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানান সংস্থাটির সদস্যরা। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মাছ মাংসের বাজার চড়া, বেড়েছে মুরগির দাম, এখনো জমেনি সেমাই কেনা বেচা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। রমজানের শেষ সপ্তাহে সবজির বাজার স্থিতিশীল থাকলেও মাছ মাংসের বাজার চড়া। বিক্রেতাদের আশঙ্কা ঈদের আগে আরও বাড়তে পারে
ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এদিকে ডিমের দাম কমেছে ডজন প্রতি 10 টাকা। মশলার দাম অপরিবর্তিত থাকলেও জিরার দাম কিছুটা কমেছে। বাজারে নানা ধরনের সেমাই আসলেও এখনও জমেনি কেনাবেচা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। রোজার শুরু থেকেই গরু, মুরগি ও খাসির মাংসের দাম বাড়তে থাকে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি প্রতি কেজি 250 টাকায় ঠেকেছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 360 টাকা, গরু 800 আর খাসি প্রতি কেজি বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। সোনালী মুরগি যেটা আমরা বিক্রি করলাম 320 টাকা, এই সপ্তাহ হয়ে গেছে 360 টাকা, কিন্তু আগামী আর ঈদের 3-4 দিন বাকি আছে, 400 পর্যন্ত ঠেকাবে, আর ব্রয়লার 300-র মধ্যে ঠেকাবে। মাছের বাজারও বেশ চড়া। বড় আকারের চাষের মাছ কেজি প্রতি 450 থেকে 500 টাকা দর হাঁকছেন বিক্রেতারা। সামনে ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এই বাড়তি টাকা দিয়ে আমাদেরকে এই নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, মুরগি কিনতে হচ্ছে, যেটা সত্যিকার অর্থে আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনাদায়ক। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কমেছে বেগুন, শিম ও মরিচের দাম। ডিমের দামও কমেছে ডজনে 10 টাকা। সরবরাহ ঠিক আছে, মালের প্রচুর আমদানি আছে, এজন্য মালের কোনো দামে বাড়ার কোনো সুযোগ নাই। অন্যান্য পণ্য যেভাবে দাম বাড়ছে, ডিমের দামটা বাড়ে নাই। রমজানের শুরুতে যেমন 42 টাকা হালি ছিল, এখন বর্তমানে 42 টাকা হালি আছে। আর ডজন নিলে 40 টাকা রাখা যায় পাইকারি, আর কি 10 টাকা পিস। বাজারে লাচ্ছা সেমাই সহ নানা ধরনের সেমাই আসতে শুরু করলেও বেচা বিক্রি নেই। ভোজ্য তেল, চিনি ও ডাল নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। লাচ্ছা সেমাই আসা শুরু করছে ঈদের মালামাল, তো মানে এখনো তো বেচাকিনি নাই, বেচাকিনি খুবই কম। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জে 7.6 মেগাওয়াটের রাষ্ট্রীয় সৌর বিদ্যুৎ প্যানেলের নিচে শাক, সবজিসহ নানা প্রজাতির গাছের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। যমুনা নদীর তীর ঘেঁষা এই সোলার পার্ক থেকে ইতিমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। 22 একর জায়গার পাশে যমুনার তীরে নতুন জমি বাড়ায় ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে চায় কর্তৃপক্ষ। সার্বিকভাবে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বলছেন কর্তৃপক্ষ। তহিদুর রহমানের রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীর কোল ঘেঁষে বঙ্গবন্ধু সেতুর পাশে গড়ে ওঠা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির 7.6 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। 22 একর জায়গায় নির্মিত এই সোলার পার্কে 22,620টি প্যানেল বসানো হয়েছে। প্রতিটি প্যানেলে উৎপাদন ক্ষমতা অন্তত 345 ওয়াট। এই প্রকল্পের সব যন্ত্র অত্যাধুনিক এবং উৎপাদন ব্যাহত হলে আধুনিক ব্যবস্থায় সমাধান করা হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 1 নম্বর ইনভার্টারে আমার 24টা কম্বাইনার বক্স আছে এবং প্রতিটা কম্বাইনার বক্সে আমার 16টা করে স্ট্রিং আছে। তা আমার যদি কোনো স্ট্রিংয়ে বা কোনো প্যানেলে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এখানে মনিটর করতে পারি। ওইখানে আমার কারেন্ট 0 দেখায়, তখন আমরা আমাদের যে স্ট্রিংয়ের যে ডায়াগ্রাম আছে ইনভার্টার অনুসারে, সেই ডায়াগ্রাম অনুসারে গিয়ে আমরা যে চেক করি যে কোন জায়গাটা ফল্ট আছে। 2022 সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে সবজি আবাদ শুরু করে কর্তৃপক্ষ। লাগানো হয় মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন সবজির চারা। তবে শুষ্ক মৌসুমে সবজি কেটে ফেলায় এখন কিছুটা কম। সোলার প্যানেলের নিচের জমি কাজে লাগাতেই এই চাষাবাদ বলছেন সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে আমরা 1 ইঞ্চি জমিও আমরা খালি রাখবো না চাষাবাদের মাধ্যমে, তার ধারাবাহিকতায় গত বছরও আমরা এখানে বেশ মিষ্টি কুমড়া চাষাবাদ করেছিলাম। এবার সাথে সাথে আমাদের মিষ্টি কুমড়ার সাথে আমরা ওই কচু, বেগুন, পুঁই শাক, লাউ শাক এগুলো আপনার ফিল্ডে গেলেই দেখতে পাবেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি। বদ্ধপরিকর যে আমরা এই জায়গাটা খালি রাখবো না, কারণ এখানে প্যানেল থেকে বেশ পরিমাণ দূরে আমাদের ল্যান্ড, এখানে আমাদের চাষাবাদ করার সুযোগ রয়েছে। এই পদ্ধতি দেশের অন্য সৌরবিদ্যুৎ কেন্দ্রে ছড়িয়ে দিলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে পার্কের পাশে নতুন জমি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে চায় কর্তৃপক্ষ। তবে এর জন্য আরও লোকবল প্রয়োজন বলছেন প্রধান প্রকৌশলী। এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তারা একটা বাঁধ নির্মাণ করতেছে, ফলে ওই চরটাকে অটোমেটিক্যালি প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। তা আমরা চেষ্টা করব এই জায়গাটা আমাদের দখলে নিয়ে আমরা এখানে নতুনভাবে সোলার প্যানেল স্থাপন করে জাতীয় গ্রিডে আরও বেশি মাত্রায় যোগ করার জন্য। প্রকল্পে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির 3.75 একর, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের 12.43 একর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের 6.60 একর জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে। যমুনা পাড়ে নির্মিত এই বিদ্যুৎ প্রকল্প ইতিমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
এটি বাস্তবায়নের মাধ্যমে সরকারের যে নবায়নযোগ্য জ্বালানি নীতি সেটি বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, সায়েদাবাদ, সিরাজগঞ্জ। রাজধানীর পথে আশঙ্কাজনক হারে বাড়ছে অনাথ শিশু কিশোরের সংখ্যা। স্থানীয়রা বলছেন, দলবদ্ধ হয়ে বাস করা এসব শিশুর প্রায় সবাই মাদক সেবন ও চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। শহরের এই পথ শিশুদের হালচাল নিয়ে 21 স্পেশালে শাকেরা আরজুর 2 পর্বের বিশেষ প্রতিবেদন। আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ইয়াকুব হোসেন লিটু। ব্যস্ত শহরের এই সড়ক বিভাজেই বসবাস 12 বছর বয়সী সুজনের। সুজন সহ কয়েকজন মিলে সেবন করছিল ড্যান্ডি নামের মাদক। ক্যামেরা দেখে দৌড়ে এসে কথা বলতে চায়, জানায় সারাদিনের রুটিন। মা মারা গেছে, বাপে আর একটা বিয়ে করছে। তাহলে প্রথমে উঠার পর হাত মুখ ধুই, দেওয়ার পর ভাঙ্গারি টোকানোর পর ভাঙ্গারি বেচার পর ফুটপাতের হোটেলে খাই। আশপাশের দোকানদার ও ব্যবসায়ীরা জানান, পথে চলতি নারীদের গলার চেন ছিনতাই করে মুখে পড়ে দেয়। সারাদিন এখানে ডেন্ডি খায়, বৈশা কথা কইলে হনে না, ওই যাত্রীদের আইয়া হয়রান করে। গতকালকে এটা ছিনতাই করছে, দেখলাম একজনের কানের জিনিস টান দিয়ে মুখে দিয়ে লাইছে, পরে মারামারি করছে, মারছে। বিভিন্ন বোতল মতো এগুলো টোকায়, তারপর হচ্ছে ড্যান্ডি কিনে বাজার থেকে যেটা আটা, ওটা দিয়ে ওরা নেশা করার পরে এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের ব্যাগ এবং আর অনেক কিছু নিয়ে ছিনতাই করে দৌড়াদৌড়ি করে। রাজধানীর ফকিরাপুলের সুজনের মতো অনাথ পথশিশু সৌরভ রাজন সহ আরও অনেকে। এদের মধ্যে কারো নাম হাসান, কারো জব্বার, কারো বা ইমন। অন্য সব শিশুদের মতোই এদের স্বাভাবিক নাম, কিন্তু স্বাভাবিক নয় এদের জীবন। কেউ নেত্রকোনা থেকে এসেছে, কেউ বা নরসিংদী, কুষ্টিয়া। সকাল থেকে সারাদিন ভাঙারি কিংবা শশা আমরা বিক্রি অথবা কুলির কাজ করে পথেই ঘুমিয়ে যায় দলবলের সাথে। সকালে ঘুম থেকে উঠি 10টা 11টার সময় উঠি, 50 টাকা মিলাই ভাত খাই। আগে গ্যারেজে কাজ করতাম, মানে গ্যারেজ থেকে বাইক করে দিচ্ছে, বর্তমানে বোঝা টোজা টানে। জীবনের স্বাভাবিক রং রূপ আর বর্ণহীন এসব শিশুদের জীবনের গল্পগুলো প্রায় একই রকমের। কারো বাবা মা আছে, কিন্তু ছাড়াছাড়ি হয়ে দুজনে আবার বিয়ে করে নিয়েছে। ফলে সন্তানটি একাকী নিঃস্ব হয়ে পথে নামে। কারো কেউই নেই, আবার কারো বাবা নেই, মা আছে, কিন্তু তারা হতদরিদ্র হওয়ায় বাঁচার আশায় এই শিশুরা চলে আসে ঢাকায়। আমার মা বিয়ে হইলো, আমার আব্বু গেছে মারা, মরে গেছে, আমি জায়গায় রাস্তাঘাটে ঘুরে খাই। জীবনকে টেনে নিয়ে গ্রাম থেকে শহরে এসে খেই হারায় তারা। অন্ধকার জগতে শুরু হয় পথ চলা। অচেনা ভুবনে তাদের সঙ্গীরাও অচেনা, অথচ আটকে পড়ে রুক্ষ রুদ্র মায়াহীন এক জালে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। কূটনৈতিক এলাকা থেকে শুরু করে রাজধানীর পাড়া মহল্লায় বেড়েছে মৌসুমি ভিক্ষুক। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ পথ চলতি মানুষ আর ছোট বড় ব্যবসায়ী। ভিক্ষুকদের বাড়াবাড়ি থেকে রেহাই পাচ্ছেন না বিদেশি অতিথি। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। 1 মাস আগেও এত ভিক্ষুকের দেখা মেলেনি রাজধানীর পথে পথে। ভিক্ষা যদি না দেন, তারা গ্লাসের মধ্যে জোরে জোরে টোকাবে, বাইরাবে, মনে হয় গ্লাস ভেঙে যাবে। এবং আপনার স্টিলের যে চুড়িগুলো পড়ে, যখন ভিক্ষা না দেয় তখন স্টিলের চুড়ি দিয়ে এমনভাবে স্কেচ দেয়। রমজান শুরু হতেই অভিজাত এলাকায় বাড়তে থাকে তাদের সংখ্যা। গুলশান, বনানী, ধানমন্ডি কিংবা বাড়িধারায় যারা সুবিধা করতে পারেননি, তারা বেছে নিয়েছেন অন্য কোনো এলাকা। এখানে লেখা আছে সাইনবোর্ডে ভিক্ষুক মুক্ত এলাকা, আসলে কিন্তু প্রত্যেকটা সিগন্যালে ভিক্ষুক দেখা যায়। ভালো মানুষ আতুল্লাহর অভিনয় করে টাকা কালেকশন করে কাজ করতে পারেন, অথচ ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসেবে নিয়েছেন এমন সংখ্যাই সবচেয়ে বেশি। এদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী।
বনানী গুলশান এই এলাকা জুড়েই হচ্ছে ভিক্ষুকদের আনাগোনাটা অতিরিক্ত। পর্যটকেরা শপিং করতে আসে, আসলে ওদের কাছে আমাদের দেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তারা এইভাবে টাকা চায়, ডলার চায়, ঠিক আছে, ডলার চায়, মনে হয় তাদেরকে ডিস্টার্ব করে। এক একজনের গ্রুপিং আছে, 10 জন 12 জন 15 জন গ্রুপিং। কিভাবে চালায় আপনারা? মানে দোকানের সামনে দাঁড়ায় থাকবে, একটা কাস্টমার কথা কইব না, কইব সর সর সর, আচ্ছা তোকে দিম না, তোকে দিম না, এরকম বিরক্ত। সবাই এই ব্যাপারে হ্যারাসমেন্ট হয় কম বেশি, সেটা বাঙালিরাই হয়, আর ফরেনার তো আছেই। কূটনীতিক এলাকা কিংবা 5 তারকা হোটেলের আশপাশে ভিক্ষাবৃত্তি একেবারেই নিষিদ্ধ। তারপরও থেমে নেই ছদ্মবেশী ভিক্ষুকের দৌরাত্ম্য। কাস্টমার দোকানে ঢুকতে পারে না, বিদেশিরা আসলে তারা হাত টেনে ধরে, পা জড়ায় ধরে, যার কারণে বিদেশিরা আমাদের দোকানে ঢুকতে চাচ্ছে না। আমরা এটার নিষ্পত্তি চাই, ফকির যেন আমাদের এই মার্কেটে না থাকে, গুলশানে অন্তত এরিয়ার মধ্যে। আনিসুল হক এই জিনিসটা করছিল। আমরা এখন ফকিরের যন্ত্রণায় আমরা ব্যবসা বাণিজ্যই করতে পারতেছি না। ব্যাপারটি নিয়ে কথা বলতে নারাজ সিটি কর্পোরেশন। আর সাধারণ মানুষ বলছেন, কবছর আগেও বিদেশিরা নির্বিঘ্নে চলাচল করতেন ঢাকার রাস্তায়। ভিক্ষুকের দৌরাত্মে তারাও এখন যার পর নাই বিরক্ত। গুলশান, বনানী, বারিধারা চতুর্দিকে হলো অ্যাম্বাসি, প্রচুর পরিমাণে ফরেনার এখানে আসে, অথচ এখানে এই গুলশান এরিয়া যেই পরিমাণে ভিক্ষুকের জ্বালা, রাস্তায় বের হওয়ার মতো উপায় নেই। গিভ মি $10, $1 এভাবে ভিক্ষুকরা তাদের পিছনে ধাওয়া করে এবং তাদের শার্ট প্যান্ট টানাটানি করে। যদি 5 টাকা দেওয়া হয়, 5 টাকা দিলে ওনারা খুশি হয় না, বলে যে 5 টাকা দিয়ে কিছু পাওয়া যায়। অনাকাঙ্ক্ষিত ভিক্ষাবৃত্তি বন্ধের দাবি জানান পথ চলতি মানুষ। প্রচুর মানুষ ফকিরের ছদ্মবেশ ধরে এই রাজধানী শহরে আসলে একটা ব্যবসার মতো অবস্থা হয়েছে। ঈদের আগে রাজধানীতে বেড়েছে ছদ্মবেশী ভিক্ষুকের সংখ্যা, যাদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী পর্যন্ত। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নতুন পোশাক কেনার পাশাপাশি অনেকেই কিনছেন ইলেকট্রনিক্স পণ্য। আর ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ক্যাশব্যাক। মিলানা দিবার রিপোর্ট। ঈদের কেনাকাটায় ভিন্নতা এসেছে অনেকদিন ধরেই। নতুন পোশাকের পাশাপাশি ঘর গেরস্থালির কাজে লাগে এমন যন্ত্র অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্স কেনার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। ঈদে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট বাজারে এনেছে বিশ্বমানের টেলিভিশন, ফ্রিজ, এসি সহ হোম অ্যাপ্লায়েন্সের নানান পণ্য। আর ঈদ আনন্দ উল্লাসে বিকাশ পেমেন্টে ইলেকট্রোমার্টে পণ্য কেনাকাটায় দিচ্ছে দারুণ ক্যাশব্যাক অফার। ঈদ উপলক্ষে আমার একটি এসি প্রয়োজন ছিল, সেজন্য আমি এখানে আসছি ইলেকট্রোমার্টে এবং একটি এসি পছন্দ হয়েছে, এটা আমি এখন নিব। বিকাশ অনেক ক্যাশব্যাকের কারণে অনেক আগ্রহ বাড়ে, অন্যান্য চেয়ে ভালো হয়। আমি একটা ফ্রিজ কিনেছি, তো এই ফ্রিজটার মধ্যে 10% বিকাশে পেমেন্ট করাতে 10% ডিসকাউন্ট পেয়েছি। তো 10% ডিসকাউন্ট পাওয়াতে আমার কাছে ভালোই লাগলো। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা সাশ্রয়। বিকাশে পেমেন্ট করলে এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়, ওই হিসেবে আমি কঙ্কা শোরুম আসছি, একটা টিভি দেখছি, এটা পছন্দ হয়েছে, এটা নিব। কেনাকাটায় কুপন কোড E24 লিখে বিকাশ পেমেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারবেন 100 থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ইলেকট্রোমার্টে বরাবরই কাস্টমারদের জন্য বিভিন্ন নিত্য নতুন অফার থাকেই, পাশাপাশি এটা অবশ্যই ঈদের যে বিকাশের যে অফারটা, এটা আমাদের এই পেমেন্টে এবং কাস্টমারদের ডিসকাউন্টের যে বিষয়টা, এটার মজাটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। আমরা বিকাশ থেকে কমিউনিকেশন আছে আমাদের কাছে যে E24 যে কোডটা আছে, এই কোডটা ইউজ করলে কাস্টমার 10% লাইক আজ 1000 টাকায় 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত পেতে পারে, যেটা আমাদের রেগুলার অফারের সাথে বাড়তি একটা আনন্দ দেবে কাস্টমারকে। বিকাশের E24 অফারের মেয়াদ চলবে 10 এপ্রিল পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মিয়ানমারে বাড়ছে ল্যান্ডমাইনে হতাহতের সংখ্যা, জান্তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ। আমন্ত্রণ আবার সন্ধ্যা 7টার 21 সংবাদে।
রাজনৈতিক অস্তিত্বের ভয়ে বিএনপি এখন আবোল তাবোল বলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কোন দল যখন তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে ইয়েতে থাকে, একটা ভয়ে থাকে, তখন তারা আবোল তাবোল বলতে থাকে। তো বিএনপি এখন আবোল তাবোল বলছে, এটাকে কোনো ধর্তব্যের মধ্যে ধরাটাই প্রয়োজন। ফেনীর ফাজিলপুরে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। পুবালি এলাকায় বালুঘাট থেকে ট্রাকটি রেললাইন অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রেন চলাচলের সময় গেট না ফেলায় দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। রংবেরঙের ভবন আর পরিচ্ছন্ন আঙ্গিনায় বদলে যাচ্ছে কক্সবাজারের 3 উপজেলার 211টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শিক্ষার্থীদের প্রতিদিন দুপুরে দেয়া হচ্ছে ভিটামিনযুক্ত বিস্কুট। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে স্কুল ফিডিং প্রোগ্রাম এর আওতায় সুবিধা পাচ্ছে 60,000 শিক্ষার্থী। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও কুতুবদিয়া জেলার 211টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 60,000 কোমলমতি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। নানা রঙে সেজেছে বিদ্যালয় ভবন, বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই পাঠাগার, স্কুল আঙিনাতেই কৃষিক্ষেত। প্রতিদিন দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য ও কৃষি বিষয়ে হাতে কলমে শেখার পর বাড়িতে অভিভাবকদেরও সচেতন করছে শিক্ষার্থীরা। মাছা ভাজা সেটা শিখেছি, আর কিভাবে গাছ লাগানো হয় সেটাও শিখেছি। আমি এখানে কাজ শিখে আব্বু আম্মুকে ঘরে গিয়ে বলছি এবং আব্বু আম্মু তারা না পারলে ওদেরকে শিখিয়ে দিই। পরিষ্কার রাখি, বই লেভেল অনুযায়ী সাজিয়ে রাখি। ওজন মাপা, উচ্চতা মাপার পাশাপাশি বছরে 2 বার কৃমি ওষুধ খাওয়াই। প্রকল্পের আওতায় বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির কর্মকর্তাদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা জানান, আনন্দময় শিক্ষা এবং নানা সুযোগ সুবিধার কারণে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। ফিডিং নিয়ে কাজ করতেছে, সেটার কারণে আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতিটা খুব বেশি বৃদ্ধি পেয়েছে, যেহেতু প্রতিদিন তাদেরকে বিস্কিট দেওয়া হয়। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বলছেন, প্রকল্পের উদ্দেশ্যই হল বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন। মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর মাধ্যমে তাদের অ্যাটেন্টিভনেস বাড়িয়ে যাতে করে তাদের পড়াশোনা ভালো হয় এবং তারা ভালো রেজাল্ট করতে পারে। শিশু বয়সে লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের আঙিনায় সবজি চাষ, পাঠাগার সংরক্ষণ এবং স্বাস্থ্য বিষয়ে জ্ঞান অর্জন করে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু, ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর। ঈদ আনন্দযাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। মেট্রো রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বললেন ওবায়দুল কাদের, ভ্যাট আরোপের খবরে ক্ষোভ। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র জুমাতুল বিদা পালন, আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনা। গাজায় বেসামরিক হত্যা বন্ধ না করলে মার্কিন নীতি পরিবর্তন, নেতানিয়াহুকে বাইডেনের হুঁশিয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।